মানবিক করিডোর নিয়ে জনগণকে অন্ধকারে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী করিডোরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সংশয় জানিয়েছেন বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে যাচ্ছে কিনা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আলাদা আলোচনা সভায় তারা এসব কথা বলেন। টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় সোমবার 2 বাংলাদেশি জেলেকে লক্ষ্য করে গুলি ছোড়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এ সময় 3 জেলেকে ধরে নিয়ে যায় তারা। এসব ঘটনায় উদ্বিগ্ন দেশের মানুষ। এ অবস্থায় নানা প্রশ্ন উঠেছে মানবিক করিডোর নিয়েও। মানবিক করিডোর নিয়ে জনগণের মতামত নেওয়া উচিত ছিল বলে মনে করছে বিএনপি। এ নিয়ে সবার সাথে আলোচনা করা প্রয়োজন বলে মনে করেন দলের নেতারা। আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? এই সম্পর্কে তো রাজনৈতিক দলসমূহের সাথে বসে সরকারের আলোচনা করা উচিত ছিল। কিন্তু দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, প্রেস সচিব অন্য এক কথা বলেন, আরেক উপদেষ্টা বলেছেন যে না, আমরা এখন পর্যন্ত এই করিডোরের ব্যাপারে কোনো চূড়ান্ত মতামত এখনো দেইনি। জনগণ অন্ধকারে আছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর 3য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশকে গাজায় পরিণত করার পায়তারা চলছে। মানবিক করিডোরের অর্থটা কি? এটা কার সাথে আলাপ হয়েছে? একটি অনির্বাচিত সরকার, তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে, তারা কথা বলে যাচ্ছে। বাংলাদেশের কোনো রাজনীতি ব্যক্তিত্ব জানে না, সিভিল সোসাইটির কেউ জানে না। তাহলে এটা কার এজেন্ডা? এর পিছনে কি? বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই? আর একটি যুদ্ধক্ষেত্র আমরা বাংলাদেশকে ঠেলে নিয়ে যেতে চাচ্ছি? দেশে নির্বাচিত সরকার থাকলে মানবিক করিডোর নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করত বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এই পথ ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই এখানে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় পথ হচ্ছে 2 যুগ আগে রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার হত্যা মামলায় সাজা কমিয়ে 9 আসামির 10 বছরের কারাদণ্ড ও 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ 3 আসামি মারা যাওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত বলেছে, বর্ষবরণে বোমা হামলা ছিল মুক্ত ও প্রগতিশীল চিন্তার উপর ভয়ঙ্কর আঘাত। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা হয়। এতে ঘটনাস্থলে 9 জন সহ মারা যান 10 জন। এ ঘটনায় করা হত্যা মামলায় 2014 সালের 23 জুন ঢাকার 2য় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন রায় দেন। রায়ে মুফতি হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এর মধ্যে মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে সিলেটে গ্রেনেড হামলার দায়ে। মঙ্গলবার আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ সাজা কমিয়ে নতুন রায় দেয়। রায়ে মাওলানা তাজউদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। 9 আসামির মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড দেয়া হয়। সাজার বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুধু কয়েকজন মানুষকে হত্যা করেনি, বাংলাদেশের যে ঐতিহ্য, মানবিক এবং মানুষের মানসিক যে চেতনা, যে অগ্রগতি, তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। সেই কারণেই আমরা আগামী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। এদিকে পর্যাপ্ত তথ্য প্রমাণ না পেলেও সাজা দেওয়া হয়েছে বলে মনে করছে আসামি পক্ষ। আমরা মনে করি হাইকোর্টের এই রায়টি সঠিক হয় নাই। হয়তো লিগ্যাল এভিডেন্স না পেয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ নৈতিকভাবে সাজা দিয়েছেন, আইনের দৃষ্টিকোণ থেকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নয়। এটাই আমাদের মতামত থাকবে। উপযুক্ত সময়ে আপিল দায়ের করব। আসামি মাওলানা তাজউদ্দিন পলাতক রয়েছেন, 3 জন মারা গেছেন, বাকি 10 জন এখন কারাগারে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাত্র 21 দিনেই শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় হচ্ছে। 17 মে রায়ের দিন ধার্য করেছেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামিদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণ হয়েছে। সর্বোচ্চ শাস্তির আশা তার। মঙ্গলবার সকালে আদালতে তোলা হয় 4 আসামিকে।
শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক হয়। এর আগে মামলার বাদীসহ ২৯ জনের সাক্ষ্য নেওয়া হয়। চার্জশিট দাখিল থেকে শুরু করে সব কার্যক্রম ২১ দিনে সম্পন্ন হয়েছে। আর মাত্র ১৩ কার্যদিবসেই রায় ঘোষণা করা হচ্ছে। গত ১৫ মার্চ মামলার মূল আসামি আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, আসামিদের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণ হয়েছে। বিজ্ঞ বিচারিক ট্রাইব্যুনাল আগামী ১৭ই মে ২০২৫ এই মামলার রায় প্রচারের জন্য দিন ধার্য করেছে। এই মামলায় প্রসিকিউশন ন্যায় বিচার পাবে এবং ন্যায় বিচারের মাধ্যমে আগামী দিনে একটা উদাহরণ সৃষ্টি হবে, যাতে করে কোনো শিশুর সাথে এই ধরনের ধর্ষণ বা হত্যা অপরাধ সংঘটিত না হয়। দ্রুত বিচার শেষ হওয়ায় সন্তুষ্ট আসিয়ার পরিবার। এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। ১ নম্বর আসামি হিটু শেখের ফাঁসি চায় এবং ওই ৩ জনের যে সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তির জন্য আদালত দেয়। আজকে আসিয়া মামলার যারা দর্শক আছে তার সর্বোচ্চ শাস্তি হোক, আমরা এটা কামনা করি। আসামিদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে জাতিকে এরকম অপরাধ প্রবণতা থেকে মুক্তির প্রত্যাশা আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা সেই প্রত্যাশা করি। গত ৫ মার্চ মাগুরায় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আসিয়া। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মায়ের মামলায় গ্রেপ্তার করা হয় বোনের জামাই, শ্বশুর, শাশুড়ি সহ ৪ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজস্ব বোর্ড এনবিআরকে বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করা হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহির পাশাপাশি বাড়বে কাজের পরিধি। সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানান, এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ হলেও প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দুশ্চিন্তার কারণ নেই। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইএমএফের নানা শর্ত সংস্কারের অংশ হিসেবে শেষ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সোমবার রাতে এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে। অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধি সামান্য পরিবর্তন আনা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোয় প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের রাখা হয়েছে। এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, সব দেশেই এমন আলাদা বিভাগ থাকে। এনবিআরের কর্মকর্তাদের সাথে আলাপ করেই এটি করা হয়েছে। এতে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। ওদেশে যে আলাপ করি না তা না, কারণ আলাপ যদি মনে করেন এনবিআরে হাজার হাজার কর্মচারী সদস্যের সাথে আলাপ করে তা না, যারা মেম্বার সদস্য ডেফিনেটলি তাদের সাথে আলাপ করছে। ওদিকে আবার প্রশাসনের লোকের কিছু মন্তব্য আছে, তাদের সাথে আলাপ করা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। নিয়োগের ক্ষেত্রে দক্ষ যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। রাজস্ব নীতি প্রণয়ন এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ এবং নীতিতে বাস্তবায়নও খুব গুরুত্বপূর্ণ কাজ। তো দুটো কাজই যদি একটি সংস্থা করে, তাহলে ১ নম্বরে এখানে অনেক সময় অভিযোগ আসে, যিনি নীতি বানান তিনি যদি বাস্তবায়ন করেন তাহলে সেখানে অনেক ক্ষেত্রে আপোষকামিতা থাকতে পারে, দুর্নীতির অভিযোগ থাকতে পারে। আর সেকেন্ড থিং হচ্ছে, একই প্রতিষ্ঠান যদি দুইটি কাজে গুরুত্বপূর্ণ কাজ করে তাহলে তিনি একটায় বেশি সময় দিতে পারেন, তাতে আরেকটা গুরুত্ব অনেকটা থাকা সত্ত্বেও গুরুত্ব কমে যেতে পারে। বেশি গুরুত্বপূর্ণ ওখানে কাদের পদায়ন করা হবে, সেই জায়গাটায় আসলে ওনাদের আমার মনে হয় যে আপত্তিগুলো আমি যতদূর শুনেছি। তো সেই ক্ষেত্রে যদি একটু রেশনাল ভিউ নেওয়া যায়, এটা খুব জটিল সমস্যার সমাধান করা সম্ভব। দেশের সামগ্রিক কর ব্যবস্থার সার্বিক সংস্কারের পাশাপাশি করের আওতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল চেয়ে আগামী ৩ কার্যদিবসে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছে এনবিআর কর্মীরা। তবে আমদানি রপ্তানি ও বাজেট কার্যক্রম চলবে। মঙ্গলবার রাজধানীর রাজস্ব ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তারা। এ সময় এনবিআর কর্মীরা বলেন, রাজস্ব বোর্ডের সংস্কারের সাথে সবার সমর্থন ছিল, কিন্তু কারো মতামতের গুরুত্ব দেয়া হয়নি। অধ্যাদেশ কাস্টমস কর্মকর্তাদের ইচ্ছার প্রতিফলন হয়নি বলেও অভিযোগ করেন তারা। বলেন, এর পুরো প্রক্রিয়া ছিল একপাক্ষিক। অধ্যাদেশ বাতিল করে পরামর্শক কমিটির প্রতিবেদন বিবেচনায় নিয়ে নতুন অধ্যাদেশ জারির আহ্বান জানান তারা।
সমস্ত জায়গা থেকে আমাদের সকল অফিসাররা এটার সাথে সংহতি জানিয়ে তাদের সকলের সার্ভিসের সকলের প্রতিনিধিত্ব করে আমরা আসলে এখানে জমায়েত হয়ে আপনাদের সামনে কথা বলছি। আমাদের মতামতকে উপেক্ষা করে গতকালকে রাত্রে অনেকটা গোপনীয়ভাবেই এই অধ্যাদেশ জারি করা হয়েছে, অন্য 5টি অধ্যাদেশের মতো করে নয়। আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের প্রজ্ঞাপন অন্য কোনো দল বা মুক্তমত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে এক বিবৃতিতে সরকার আজ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতাকর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য হবে, তবে উক্ত প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্ত মতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না। আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড দলটি সম্পর্কে সরকারের বিভিন্ন পদক্ষেপের যৌক্তিক, গঠনমূলক বা আইনানুগ বিশ্লেষণ বা মতামত প্রদান এই প্রজ্ঞাপন দ্বারা খর্বিত করা হয়নি বলেও বিবৃতিতে জানানো হয়েছে। মুক্তিযুদ্ধ ও জাতীয় সঙ্গীতের অবমাননাকারীদের রাজনীতি বুমেরাং হবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। যারা এখনো নানাভাবে জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধকে হেয় করতে চান, তাদের সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি যুব উইং যুব শক্তির আত্মপ্রকাশ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বাংলা মোটরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শুক্রবার যুব শক্তির আত্মপ্রকাশের মধ্য দিয়ে যুব ও তরুণ সমাজ নতুন বার্তা পাবে। গেল 53 বছরে দেশে যুব সমাজকে দলীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। তাদের সম্ভাবনা নিয়ে কাজ করা হয়নি, তাই গতানুগতিক ধারায় নয়, এনসিপির যুব উইং যুব সমাজকে অনুপ্রাণিত করবে। জাতীয় যুব শক্তিতে প্রাধান্য পাবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তবে এনসিপি জানিয়েছে, যুব উইং তাদের সহযোগী সংগঠন হলেও আলাদা করে কোনো ছাত্র সংগঠন হবে না। যারা জাতীয় সংগীতের প্রতি অবমাননা করছেন, বুঝে না বুঝে, আমরা তাদেরকে বলবো যে বাংলাদেশের গণমানুষের যে রাজনীতি আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, সেখানে আপনাদের অংশগ্রহণ করে মেইন স্ট্রিম পলিটিক্স রাজনীতিতে আসা উচিত। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এই ধরনের যে কার্যকলাপ সেগুলোর বিরোধিতা করছি। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন এবং প্রতীক ফেরত চেয়ে জামায়াতে ইসলামের আপিল আবেদনের শুনানি কাল আবার হবে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগে শুনানির পর কাল পর্যন্ত মুলতবি করা হয়। জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক। জামায়াতের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিল শুনানির জন্য গত 7 মে আজকের দিন ঠিক করেছিল আপিল বিভাগ। এর আগে 2023 সালের 19 নভেম্বর আইনজীবীরা হাজির না হওয়ায় মামলাটি খারিজ করে দেয় আপিল বিভাগ। 22 অক্টোবর জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আদেশ দিয়েছিল আপিল বিভাগ। আপিল মামলার শুনানি হয়েছে, আগামীকালকে আবার শুনানি হবে। আজকের শুনানিতে মূল কথাটা যেটি এসেছে তার প্রথম ছিল যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে, বাতিল করেছে, এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল। কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না। সাবেক এমপি ও শিল্পী মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত এই আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদ সাগর হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মমতাজের বিরুদ্ধে সমালোচনা আছে, গান গেয়ে হয়েছেন এমপি, জড়িয়েছেন রাজনৈতিক বিতর্কে। একাধিক হত্যা মামলার আসামি তিনি। চোখ জুড়ানো, মন ভুলানো, দেখতে অতি চমৎকার। ছিলেন মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য। তবে অভিযোগ আছে, মমতাজ বেগম হয়ে উঠেছিলেন বিদ্যুতের ফেরিওয়ালা। এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। প্রতিদ্বন্দ্বীদের মন্তব্য, রাজনৈতিক প্রজ্ঞা ছাড়াই কেবল গান গেয়েই পেয়েছেন এমপি পদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে সংসদে গেয়ে উঠতেন তোয়াজ করা গান। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না।
5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আড়ালে চলে যান মমতাজ। সোমবার রাতে গ্রেপ্তার হন ধানমন্ডি থেকে। গত 19 জুলাই মিরপুর 10 নং গোলচত্বরে অভ্যুত্থানে অংশ নেয়া মোহাম্মদ সাগর হত্যা মামলায় তাকে আদালতে তোলা হয়। মঞ্জুর হয় 4 দিনের রিমান্ড। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই মমতাজকে, শিল্পী মমতাজ, অবৈধ এমপি এবং হাসিনার ফ্যাসিস্টের পদলোহনকারী এই অবৈধ এমপি মমতাজকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেন। এই যে আদেশ হয়েছে, আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি, বিক্ষুব্ধ হয়েছি। আমরা এই আদেশের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। আমরা আশা করি ন্যায় বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিজ্ঞ উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাব। 2008 সালে আওয়ামী লীগের সংরক্ষিত সংসদ সদস্য হন মমতাজ। 2014 ও 2018 সালে নৌকা প্রতীক নিয়ে এমপি হন। 2024 সালে মানিকগঞ্জ 2 আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি। পরে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে চুরির মামলা তদন্ত করতে গিয়ে বিদেশি পিস্তল ও 6 রাউন্ড গুলিসহ পেশাদার চোর চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে দামপাড়া পুলিশ লাইন্সে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি বলেন, গত জানুয়ারিতে নগরীর মাঝিরঘাট এলাকায় এক ব্যবসায়ীর অফিসে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনার সূত্র ধরে চোর চক্রের এক সদস্যকে আটকের পর বিদেশি পিস্তলের সন্ধান পাওয়া যায়। ব্যবসায়ীর বৈধ অস্ত্রটি চুরির পর 1 লাখ টাকায় বিক্রি করে দেয় চোর চক্রটি। এ ঘটনায় অস্ত্র আইনে চোর চক্রের 3 সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। ট্রান্সপোর্ট ব্যবসায়ী যিনি জহিরুল ইসলাম, ওনার অফিস কক্ষ থেকে পূর্ব মাদারবাড়ির ওই অস্ত্রটা ওরা চুরি করে আর কি। তো চোরে এরপরে মামলার তদন্তে আমরা ওই জিল্লুর রহমানের কাছ থেকে যে 164 করা হয় অন্য মামলা, সেই মামলার রেফারেন্সে কিন্তু আমরা এই চোর চক্রের সন্ধান পাই এবং পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে এই অস্ত্র উদ্ধার করা হয়। আগামী অর্থ বছর ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিতে 500 কোটি টাকা বরাদ্দ চায় এসএমই ফাউন্ডেশন। সেই সঙ্গে এ খাতের ব্যবসায়ীদের বিশেষ কর সুবিধা দিতে এনবিআরে 140টি প্রস্তাবনা দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার রাজধানী পল্টনে ইআরএফ আয়োজিত সেমিনারে এলডিসি উত্তরণে চ্যালেঞ্জ মোকাবিলায় নীতি সহায়তা দাবি করেন খাত সংশ্লিষ্টরা। দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান আছে 1 কোটি 18 লাখ, যেখানে কাজ করছেন 3 কোটির বেশি মানুষ। জিডিপিতে অবদান রাখছে 25%। কিন্তু এ খাতের উদ্যোক্তারা ব্যাংক ঋণ, সরকারি সেবা সংস্থার নিবন্ধন পেতে পণ্য বাজারজাতে নানা বাধার মুখে পড়েন। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিতে 10 বছরের জন্য কর অবকাশের প্রস্তাবনা। সেমিনারে বলা হয়, এসএমই নীতিমালা 2019 বাস্তবায়নে 2181 কোটি টাকা চাওয়া হলেও গত 4 অর্থ বছরে বাজেটে কোনো বরাদ্দই দেওয়া হয়নি। এসএমই খাতের 300 কোটি টাকার ঋণ তহবিলে আরও 500 কোটি বাজেটে বরাদ্দের দাবি এসএমই ফাউন্ডেশনের। 99% হলো আপনার এসএমই সেক্টরে। এত বড় একটি স্টেক হোল্ডারদের বিষয়টিকে যদি অনালোকিত থাকে এবং কর্তৃপক্ষের দৃষ্টি সীমার বাইরে থাকে, তাহলে তারা যাবে কোথায়? এসএমই সেক্টর ডকুমেন্টেশন করতে গেলে ব্যাংকে যা লাগে, আর একটা লার্জ এন্টারপ্রাইজ যদি ব্যাংকে যায়, ডকুমেন্টেশন প্রসেস অলমোস্ট সেম। তো এইগুলো আসলে আমাদের আর একটু সহনীয় হতে হবে। এসএমই ফাউন্ডেশনের 150 জনের জনবল কাঠামো থাকলেও শূন্য পদ 75টি। আলোচকরা সারা দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আরও কর্মসূচি নিতে ফাউন্ডেশনের সক্ষমতা বাড়ানোতে জোর দেন। আমদানি বিকল্প পণ্যের শিল্পে সুরক্ষা দেয়া, 1 কোটি টাকা পর্যন্ত টার্নওভারে ভ্যাট অব্যাহতি সহ বিভিন্ন কর সুবিধা দাবি করেন বক্তারা। আমরা দেশের যে ইন্টারনাল ডিমান্ড আছে সেটা ফুলফিল করে হয়তো বিদেশেও কিছু রপ্তানি আরও বাড়াতে পারবো এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। তো সবগুলি পারপাসে সার্ভ হবে যদি আমরা ওই এদেরকে আমাদের একদম স্মল যারা আছে তাদেরকে যদি আমরা যে প্রেফারেন্সিয়াল ট্যাক্স রেজিমটা দিতে চাচ্ছি ওটা যদি আমরা দিতে পারি। মতবিনিময়ে জানা যায়, 2023-24 অর্থ বছরে এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচিতে সরাসরি সুবিধাভোগী 35,000 ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
একাধিক বৈঠকের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ফলে জুন মাসে IMF এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির $1.3 বিলিয়ন পেতে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামীকাল। বুধবার বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সংযুক্ত আরব আমিরাতে দুবাই থেকে ভার্চুয়ালি এতে যুক্ত হবেন। সংবাদ সম্মেলনে IMF এর সঙ্গে ঋণ ছাড় সংক্রান্ত চূড়ান্ত চুক্তির বিষয়টি জানানো হবে। ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার বিষয়ে মতবিরোধ থাকায় এতদিন ঋণের কিস্তি আটকে ছিল। অবশেষে দীর্ঘদিনের মতপার্থক্যের পর IMF ঋণ ছাড়ে রাজি হয়েছে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।